শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি বরাবরের মতোই আমি অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়ে আর প্রতিদিনের মতো। আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন অতিথি। প্রিয় দর্শক, আগামী 13ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে নতুন একটি চলচ্চিত্র ৪৯ বাতাস। সেই চলচ্চিত্রের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এবং অভিনেতা ইমতিয়াজ বর্ষণ আছেন আজ আমাদের সাথে। শুনবো চলচ্চিত্রের গল্প, চলে যাচ্ছি তাদের কাছেই। প্রথমেই তো কেমন আছেন সেটা জানতে চাই। এই মুহূর্তটা আসলে কতটা ভয় কাজ করছে, কেমন অনুভূতি দুজনের কাছে? খানিকটা অনুভূতি শূন্য হয়ে গেছে আসলে। আচ্ছা, কারণ একটা ছবি আমার অভিজ্ঞতা যতটুকু হয়েছে সেটা মনে হচ্ছে যে একটা ছবি বানানোর চেয়ে রিলিজ দেয় দেশে অনেক কঠিন। হ্যাঁ, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এখন যাচ্ছি তো, সুতরাং প্রতিটা মুহূর্তই এক অদ্ভুত অন্যরকম। হ্যাঁ, এখন দুশ্চিন্তা করার অবকাশ নেই, এরকম আর কি ব্যাপারটা। জি, আর যেহেতু দুজনেরই কিন্তু প্রথম ফিল্ম, ভাইয়ার এটা প্রথম ফিল্ম, নির্মাতা হিসেবে আপনি নিজেকে আত্মপ্রকাশ করছেন, আর ভাইয়া তো অভিনেতা হিসেবে অনেক আগে থেকেই কাজ করছেন, কিন্তু ফিল্মে নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, সেটা কি, কেমন সেই অভিজ্ঞতা? আমার ডেবিউ হিসেবে এটাই প্রথম ছবি। এবং এই মুহূর্তে আসলে কেমন অনুভূতি কাজ করছে, যেটা ভাইয়াকে আমি প্রশ্ন করছিলাম? উজ্জ্বল ভাইয়ের তো অনেক দিনের অভিজ্ঞতা, অনেক দিনের চর্চা। আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, মানে আমার যেটা ফিল হচ্ছে এই মুহূর্তে, মানে যেমন আমরা এসএসসি পরীক্ষা দিতে যেতাম না, ঠিক তার আগের মুহূর্তে অ্যাডমিট কার্ডটা ঠিক মতো নিয়েছে কিনা বা রেজিস্ট্রেশন কার্ডটা আছে কিনা, বা যে যেরকম ভিতরে ভিতরে কেমন একটা হাঁপড়ের মতো যে একটা কি হতে যাচ্ছে এরকম একটা ফিলিং হচ্ছে। ভাইয়ার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু প্রথম একটি চলচ্চিত্রের কাজ, অবশ্যই পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল। যদি গল্পের কথাতে আসি, তাহলে এই গল্পটি কেন বেছে নিয়েছেন আপনি? আমি তো কোনো গল্প ঠিক করি না আসলে। আচ্ছা, গল্প আসে আমার কাছে, মানে আমার মাথায় আসলে, মানে খুব সহজাতভাবে যে গল্পটা আসে আমি শুধুমাত্র সেটাকে নিয়েই কাজ করতে চাই। আমি কখনোই গল্প স্বীকার করার চেষ্টা করি না। তো এই গল্পটা আমার মাথায় এসেছিল অনেক বছর আগে, মানে এই গল্পটা আমি মাথায় নিয়ে ঘুরছি আমার ধারণা 2007-08 সাল থেকে। হ্যাঁ, তো ওটা নিয়ে আমি পরবর্তীতে একটা উপন্যাসও লিখি, আনন্দধারার সংখ্যায় বেরিয়েছিল। সেটার একটা অংশ আর নতুন করে ভাবা কিছু অংশ, নতুন করে মানে সমসাময়িক সময়ে ভাবা কিছু অংশ, এই দুটোর সমন্বয়ে আসলে ৪৯ বাতাস চলচ্চিত্রটা আমি মানে লিখেছি আর কি। আর লেখার পিছনে এখানে যেহেতু একটু বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে আমার একটা দীর্ঘ সময় লেখাপড়া করতে হয়েছে। আচ্ছা, তারপরে এই বিষয় সংশ্লিষ্ট বন্ধু বা সিনিয়র যারা আছেন, যারা পড়ান এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যেমন আমার এক বন্ধু, ও হচ্ছে জাপানের একটা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টে পড়ায়, ওর কাছে স্ক্রিপ্ট পাঠানো যে সায়েন্টিফিক জায়গাগুলো ঠিক আছে কিনা, ও আবার ওর ফ্যাকাল্টিদের সঙ্গে দেখানোর পর আমাকে পাঠায় যে না একদম ঠিক আছে, ইউ ক্যান গো ফর ইট। তারপরে ছবিটা অ্যাটেম্প্ট করা আসলে। আচ্ছা, আমরা যখন টিজারটা দেখেছি বা ট্রেলারটার প্রথম অংশটুকু দেখেছি, তখন কিন্তু মনে হয়েছে যে একটু হরর টাইপের কিছু, কিন্তু আসলে বিষয়বস্তুটা কি নিয়ে? প্রেমের ছবি কিন্তু। আচ্ছা, কিন্তু প্রথমে কিন্তু বোঝা যায়নি সেটা। হ্যাঁ, না ওটা হচ্ছে যে আমি আমার টেলিভিশনে করা কাজগুলো দেখলে বা যেগুলো মানুষ দেখে থাকে, আমার একটা ব্যাপার আছে যে আমি একটু পরাবাস্তববাদ, একটু ম্যাজিক রিয়েলিজম এসব নিয়ে কাজ করি। সুতরাং খুব সাধারণ গল্প ও কিন্তু আমি একটু ওই অ্যাঙ্গেল থেকে ডিল করি, মানে বাস্তবসম্মত গল্প কিন্তু প্রেজেন্টেশনটা ওরকম। সুতরাং আমার প্রেজেন্টেশনে যে ধরনের বিভ্রান্তি তৈরি হয়, ওই বিভ্রান্তি ইচ্ছাকৃত আসলে। হ্যাঁ, সুতরাং এটা ইচ্ছাকৃত বিভ্রান্তি। ওই চমকের একটা ব্যাপার আসলে থাকা উচিত ট্রেলার বা টিজারে। যদি বর্ষণ ভাইয়ের কাছে জানতে চাই যে আপনার যেহেতু প্রথম চলচ্চিত্রে একটা কাজ হয়েছে, এবং ক্যারেক্টারটা সম্পর্কে যদি জানতে চাই। ক্যারেক্টারটা খুবই সাধারণ একটা ক্যারেক্টার। আচ্ছা, কিন্তু সাধারণ ক্যারেক্টারটা মানে রচনা করা হয়েছে এমন ভাবে এটা যে কেউ এই ক্যারেক্টারের প্রেমে পড়বে। আমি আরেকটা কথা বলে ফেলি, সিনেমার স্ক্রিপ্ট সাধারণত সুখপাঠ্য হয় না। হ্যাঁ, কিন্তু এটা উজ্জ্বল ভাইয়ের ক্রেডিট। আমি যে কয়টা সিনেমার স্ক্রিপ্ট বাংলাদেশে পড়েছি, আপনি খুব একটা
ক্লিয়ার থাকতে পারবো, মানে ইমোশনটা, আমি ইমোশনের টাচ করা একটু টাফ সিনেমার স্ক্রিপ্টে যে এই ধরনের ডিটেইলিং থাকে, কিন্তু উজ্জ্বল ভাইয়ের এই স্ক্রিপ্ট একবার পড়ে আমি খুবই ইমোশনালি টাচড ছিলাম, নট অনলি এই ক্যারেক্টার, নীরার ক্যারেক্টারের প্রতি বা অন্যান্য ক্যারেক্টারগুলোর প্রতি, অনের উপর তো বটেই। মানে এটা পড়ার জন্য আমরা যেমন উপন্যাস পড়ে একটা ইমেজ চলে আসে, এটা ৪৯ বাতাস, আমি খুব প্রাউডলি বলছি, এটা যদি একটা উপন্যাসও হয় মানুষ গোগ্রাসে গিলতো। চমৎকার চলচ্চিত্রের গল্প তো আরও শুনবো, যেহেতু ট্রেলারটা রিলিজ হয়ে গেছে, মুভি রিলিজের সময় চলে আসছে এবং সবাই তো আমরা দেখেছি ট্রেলারটা, আমরা চাই আবারও দর্শকরা সবাই মিলে ট্রেলারের কিছু অংশ দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন সবাই মিলে দেখে আসি ৪৯ বাতাস এই চলচ্চিত্রটির ট্রেলারের কিছু অংশ। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথিদের কাছে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ৪৯ বাতাস এই চলচ্চিত্রের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এবং অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। চলে যাচ্ছে আবারও তাদের কাছে। যেই গল্পে ছিলাম, চলচ্চিত্রের অনেক অনেক গল্প আসলে শোনার আছে, সেক্ষেত্রে যদি নামকরণের বিষয়বস্তুটা জানতে চাই, ৪৯ বাতাস এই নামটা কেন, এটার মানে কি? এটা বলতে বলতে আমার এখন এমনই অবস্থা যে আমাকে পরীক্ষায় বসালে আমি হাইয়েস্ট মার্কস পাবো শুধু নাম বলতে বলতে। আসলে প্রমোশনের টাইমটাই এই জিনিসগুলো সবাই জানতে চায়। না, এটাতে কিন্তু আমি একটা অনুভূতি আমার হচ্ছে, সেটা হচ্ছে যে নামটা তাহলে একটু কার্যকর হয়েছে। হ্যাঁ, কারণ আমি নামের প্রশ্ন ছবি বানানোর আগে থেকেই শুনছি, মানে যেই ৪৯ বাতাস নাম কেন, একটু তো আনইউজুয়াল বোঝাই যায়। এটা আসলে এই ছবিটা দর্শক একদম নামটা কেন ৪৯ বাতাস, একদম হলে বসার আমার ধারণা আধা ঘন্টা ১ ঘন্টার মধ্যে বুঝতে পারবে কেন, দর্শক একটা ঘোরের মধ্যে চলে যাবে। যদি আমি খুব শর্টলি বলি, সেটা হচ্ছে যে ৪৯ বাতাস মানে পাগলামি। আচ্ছা, এটা একটা বাগধারা, ৪৯ বায়ু, ৪৯ বায়ু মানে পাগলামি। তো আমি বায়ুর বদলে বাতাস যেহেতু সমার্থক, তাই বাতাস ব্যবহার করেছি। আর এটা কোন ধরনের পাগলামি, এটা আসলে সিনেমা দেখলে তখন মানুষ খুব ভালো রিলেট করতে পারবে। আসলে আমরা এখন কিছুই বুঝতে পারছি না যে কেমন হতে পারে, কি হতে পারে, সেটার জন্য আমাদের সবাইকে আসলে হলে যে চলচ্চিত্রটি দেখতে হবে। বর্ষণ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ক্যারেক্টারটার গল্পটা তো শুনলাম, কিন্তু এই প্রজেক্টটার সাথে আপনি কবে থেকে যুক্ত হয়েছেন বা কিভাবে যুক্ত হয়েছেন? আমি উজ্জ্বল ভাই প্রথমে 2015-তে একটা ছবি বানানোর উদ্যোগ নিয়েছিল। তো ওই সময় আমাকে একবার ওনার অফিস থেকে কল করা হয়েছিল। আচ্ছা, তখন সামহাও কাজটা এগোয়নি, তো আমারও আর এদিকটা আসা হয়নি। তবে উনি যখন ৪৯ বাতাসের কাজ শুরু করে, তখন অডিশন চলছিল ওনার, তখন ওনার অফিস থেকে আমাকে যোগাযোগ করা হয় আমার সাথে। তো একদিন উজ্জ্বল ভাই নিজেই আমাকে ইনবক্স করে, তো আমি ওনাকে বললাম যে আমি ঢাকাতেই আছি। তো উনি বললো যে তাহলে আমার অফিসে চলে আসো। তো আমি গেলাম যথারীতি, যাওয়ার পর উনি একটা পেজ দিলেন আমাকে, একটা সিকোয়েন্স ছিল, একটা সিকোয়েন্স না, একটা সিন ছিল। তো সিনটা পড়লাম, পরে অডিশন আমার প্রথমবার পড়ার পরে উনি বললো আচ্ছা ঠিক আছে, আরেকটা সিন আমরা পড়ি। তো ওটাও পড়লাম। এরপরে আসলে আমি তো জানি না আমার অডিশন ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সেটা উনিই বলতে পারে, উনি আমাকে সিলেক্ট করবে কি করবে না। আমি জানি যে অডিশন অভিনেতা অভিনেত্রীদের অডিশন দিতে হয়, আমি দিয়ে গেলাম, যদি হয়তো হয়ে যায় তাহলে তো ভালো, এরকম ছিল ব্যাপারটা। এরপরে 2-1 দিন ওনার সাথে কথা হয়েছে, এরপর আর যোগাযোগ হয়নি। আচ্ছা, তো আমি ধরেই নিয়েছি এখানে আমার কাজ করা হচ্ছে না। তো ওটাটি আমার তেমন কোনো মাথা ব্যথাই ছিল না। হঠাৎ একদিন প্রায় মাস 2-1 পরে উজ্জ্বল আবার আমাকে ফোন দিল যে বর্ষণ, আমি এখনো ঠিকঠাক আমি যে লুকটা খুঁজছি ওই লুকটা এখনো আমি কনফার্ম করতে পারছি না, তুমি কি আরেকবার আসবা? আমি বললাম ঠিক আছে, আমি তো শুক্রবার ছাড়া আসতে পারবো না। আচ্ছা, বলে ঠিক আছে তুই শুক্রবারই আসো। আপনি তখন চিটাগাংয়ে ছিলেন? তো আমি আসলাম, আসার পরে উনি আমার যথারীতি আবার অডিশন নেওয়া হলো। তখনও আমি আসলে ঠিক কনফার্ম ছিলাম না। আবার আমি এসে আবার চলে গেলাম। আচ্ছা, থার্ড টাইমে গিয়ে মনে হয় উজ্জ্বল ভাই আমাকে কনফার্ম করেছে। বেশ যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে কিন্তু যেতে হয়েছে। তো কাস্টিং এর ক্ষেত্রে আপনার ভাবনা কি ছিল উজ্জ্বল ভাই?
কাস্টিং এর ক্ষেত্রে মানে আগে বলি যে আমাদের দেশে এখনো সিনেমায় ওই পরিবেশটা আসেনি যে একজন কাস্টিং ডিরেক্টর ঠিকঠাক কাস্টিং ডিরেক্টর আপনার কাস্টিংগুলো করে দিবে। তো পরিচালক হিসেবে আমাকেই ওই দায়িত্ব পালন করতে হয়েছে। তো কাস্টিং এর ক্ষেত্রে আমার ছিল অয়নের চরিত্রটা, দেখেন মানে একটা উদাহরণ দিয়ে দেবো, অয়নের চরিত্র যদি কোনো পাগলের চরিত্র হতো খুব ইজি ছিল চরিত্রটা, বা অয়নের চরিত্র যদি কোনো বখাটে যুবকের হতো ওটাও ইজি ছিল। এগুলোর ক্যারেক্টারাইজ করা অনেক ইজি হয়, কিন্তু একটা সাধারণ চরিত্র করা খুব কঠিন। অসাধারণ ভাবে ফুটিয়ে তোলাটাই চ্যালেঞ্জ। একটা সাধারণ মানুষ যাকে দেখলেই মনে হবে 8-10টা মানুষের মতোই সাধারণ। হ্যাঁ, সেখান থেকে যেমন একটু আমি স্পয়লার দিই যে অয়ন কিন্তু খুব ধীর স্থির একটা চরিত্র, আচ্ছা, খুব কম এক্সপ্রেসিভ একটা চরিত্র। তো এটা ওর করতে কেমন লেগেছে ওটা তো ও ভালো বলতে পারবে। অ্যাজ এ ডিরেক্টর আমার মনে হয় কম এক্সপ্রেসিভ চরিত্র করা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। প্রথম দর্শন বলে একটা ব্যাপার থাকে না, যে ওটাই কনভিন্সিং হওয়া দরকার, সে মানে কতটা প্রথম দর্শনে কতটা এটা, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আর একটা জিনিসকে আমি গুরুত্ব দিয়েছিলাম, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠিত নাম যেন অয়ন নামকে ছাড়িয়ে না যায়। আচ্ছা, তো সেখান থেকে একটু মানে খুব সুপ্রতিষ্ঠিত শিল্পীদের থেকে সরে আসা আসলে। আচ্ছা, সেটা আপনার পরিকল্পনার একটা অংশ ছিল। অন্যান্য কলাকুশলীদের ব্যাপারে কি ভাবনা ছিল, কারা কারা কাজ করেছেন? নীরা চরিত্রে তো শার্লিন ফারজানা কাজ করেছে, তারপরে অন্যান্য যে সব চরিত্র গুরুত্বপূর্ণ এই ছবির। তো এখানে কাজ করেছে ইলোরা গহর, তারপরে মানস বন্দ্যোপাধ্যায়, ডক্টর ইনামুল হক, ফারিয়া শামস সেউতি, তারপরে লামিয়া আহমেদ, খায়রুল বাশার, শোয়েব মনির, সবুজ, আরো অনেক 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 ক্যারেক্টার। ভাইয়া, লোকেশন সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন, কোথায় কোথায় শুটিং করা হয়েছে? আমার না লোকেশন নিয়ে আমার সব সময় একটা ভাবনা থাকে যে খুব চোখের সামনে পড়ে থাকা লোকেশনে আমি কাজ করতে চাই। মানে খুবই ইউজুয়াল জায়গায় কাজ করব, মানে সৌন্দর্যের অ্যাডভান্টেজ নিতে আমি কোনো চ্যালেঞ্জ ফিল করি না, আসলে সৌন্দর্য তৈরি করাটাই চ্যালেঞ্জ ফিল করি। সুতরাং লোকেশনগুলো ছিল খুবই সামনে, মানে আপনি যেতে আসতে দেখেন এরকম লোকেশন, কিন্তু 49 বাতাসে সেই জায়গাগুলোই, চেনা জায়গাগুলোই আপনার কাছে নতুন ভাবে ধরা দেবে। হ্যাঁ, সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম, আর আমার মনে হয়েছে যে চ্যালেঞ্জটা মোটামুটি কাছাকাছি যেতে পেরেছি। জি, আচ্ছা, আরো গল্পে ফিরবো, আর অনেক কিছুই জানবার আছে, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আবারও প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন 49 বাতাস চলচ্চিত্রের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এবং অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। চলে যাচ্ছে আবারও তাদের কাছে। ভাইয়ের কাছে আমি যেটা জানতে চাচ্ছিলাম, যে যেহেতু চেনা পরিচিত জায়গায় শুটিং হয়েছে, তো কেমন তিক্ত অভিজ্ঞতা ছিল শুটিংয়ের? তিক্ত অভিজ্ঞতা বলতে ওটা একটা চ্যালেঞ্জ ছিল আসলে, কারণ উজ্জ্বল ভাই যে লোকেশনগুলো সিলেক্ট করেছিল, এটা অ্যাজ ইউজুয়ালি কেউ কখনো সিলেক্ট করবে না, করলেও সেটা সেট বানিয়ে অন্য কোথাও। আমরা একদম রিয়েল লোকেশনে প্রচুর ক্রাউডের মধ্যে শুটিং করতে হয়েছে, ওটা বিশাল একটা চ্যালেঞ্জ ছিল। আমি বলবো যে আমাদের শুটিংয়ে খুব প্রচলিত একটা বাস্তবতা হচ্ছে এনজি শট, যে কত এনজি শট। তো আমাদের ওখানে এনজি শটের অবকাশ আমরা রাখিনি। আচ্ছা, মানে এতটাই আমরা প্রিসাইজ ছিলাম যে ওখানে গিয়ে আবার বলবো না এইভাবে হাসো, ওইভাবে দাঁড়াও। ওরা জানে, ও বর্ষণ হিসাবে ওখানে যায়নি, ও অয়ন হিসেবে গিয়েছে। শার্লিন হিসাবে যায়নি, নীরা হিসাবে গিয়েছে। দীর্ঘ সময় যে রিহার্সালের কথা আপনি বলছিলেন, সেটা বিষয়ে একটু জানতে চাই। তার আগে আমি মিউজিকের গল্পটা একটু শুনতে চাচ্ছি। এই লোকটা আমি সামলাতে পারছি না, কারণ আমার খুব ভালো লেগেছে প্রথম যে গানটা আমি দেখেছি, সুমন ভাই করেছে যে গানটা, এবং পরবর্তীতে আরেকটা দেখলাম যেটা হচ্ছে যেখানে, টাইটেলটা। এবং আপনি শুধু পরিচালনাতে না, কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং মিউজিক ডিরেক্টর হিসেবে একটা মানুষ এতগুলো দিক সামলেছেন। তো সেক্ষেত্রে আমি মিউজিকের গল্পটা যদি একটু জানতে চাই, কি পরিকল্পনা ছিল, কি ভাবনা ছিল? হয় কি, এই যে এই বিশেষণগুলো আসলে তখন একটা হয় যে মাতুব্বরি বেশি এবং জ্যাক অফ অল ট্রেডস টাইপ। আসলে মিউজিকের সাথে আমার বসবাস শৈশব থেকে, অনেক ছোটবেলা থেকে। এবং ধরেন
মিউজিকটা আমি শিখেছি আসলে। হ্যাঁ, হাতে কলমে ঠিক মতো শিখেছি। তো যেমন আমার যে গানগুলো সিনেমার এই রিদম প্রোগ্রামারও কিন্তু আমি, মানে এটার যে রিদম প্রোগ্রামিং হয়েছে পুরো অ্যারেঞ্জমেন্ট আমার। তো এটা করার কারণ হচ্ছে যে যেহেতু এতগুলো ডিপার্টমেন্ট আমি একসঙ্গে করে থাকি, তো আমি যখন আসলে একটা গল্প লিখছি তখন ওই গল্পটায় কিন্তু আমার একটা মিউজিক্যাল গাইডলাইন থাকে। হ্যাঁ, কারণ আমি যেহেতু মিউজিশিয়ান, আমি বুঝি যে এখানে এই ধরনের প্রোগ্রেশন যাচ্ছে, এই ধরনের কর্স যাচ্ছে, এটা আমি ফিল করতে পারি। তো ওই কারণে একটা সমন্বয় কিন্তু শুরু থেকেই ছিল যে এভাবে যাবে, মানে আজকে শেষে এসে যে আবহ সঙ্গীত শোনা যাবে, আজকে সিনেমাটা দেখার সময় যে গান শোনা যাবে, এটা সামহাও মাথায় ছিল গল্প লেখার সময় থেকেই জার্নিটা শুরু হয়েছে। কোন সময় কোন গানটা যেতে পারে আসলে, এবং কোন ধরনের। আর হয় কি, আপনি যদি একটা গল্পের মধ্যে সারাক্ষণ বসবাস করেন তখন অনেক কিছুই আপনি মানে আশীর্বাদ হিসাবে আসবে আপনার কাছে। তো ওরকম ভাবেই আসলে মিউজিক ডিরেকশনটা করা। ফিল্মে মিউজিক ডিরেকশন এটা আমার প্রথম, কিন্তু এর আগে আমি বিজ্ঞাপনে জিঙ্গেল করেছি ওগুলো। আর আমার ব্যান্ড, অনেকগুলো ব্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, অনেক কাজই করা হয়েছে আপনার গান। সুতরাং মিউজিক আমার জন্য মানে খুব নতুন কোনো অভিজ্ঞতা না আসলে। জি, গানগুলো সম্পর্কে যদি আরেকটু জানতে চাই, এখানে ভাইয়া একটাতে সুর করেছেন, সেই গানটা কোনটা? ওটা হচ্ছে যে প্রথম ঝরে পড়া শিউলিটা। আচ্ছা, ভাইয়ার মুখে একটু অভিজ্ঞতাটা যদি জানতে চাই, কেমন ছিল? হ্যাঁ, এই গানটা, এই সুরটা আমার প্রায় বছর 10 আগে করা। তাও কি শুধু 4টা লাইন। এটা আমার দলের একটা নাটকের সংলাপ ছিল, ওটাকেই আমি কেন জানি আমার ভালো লাগতো ওই সংলাপগুলো, আমি ওটাকে সুর করেছিলাম। তো ওটা এর চেয়ে বেশি আমি কিছু আগাই নাই। তো আমরা যখন রিহার্সাল করতাম তখন আমি আর নীরা, মানে শার্লিন, স্টুডিওতে বসে ওই গানটা আমি গাইছিলাম গিটার বাজিয়ে। তো ও বললো গানটা তো সুন্দর, চলো একটু ভিডিও করি। আচ্ছা, তো ভিডিও করলো। সামহাও এটা 2-1 দিন ওর মধ্যেই, মানে রিহার্সালের মধ্যে এটা আলোচনা হচ্ছিল। উজ্জ্বল ভাই বললো তোমরা দেখি কি করেছো একটু দেখি। তখনই উজ্জ্বল ভাই শুনে বললো এটা তো আমার দরকার। আমি তাই প্রায় এটা আমার পছন্দ হয়েছে, এবং এটা এই গল্পের সাথে খুবই সিমিলার। আমি এরকমই একটা ভাবছিলাম। আচ্ছা, আমি বললাম যে এই গানটা তো উজ্জ্বল ভাই বললো যে এটা তাহলে পুরো গান আমাকে দাও। পুরো গান তো নেই, ওই 4 লাইনই আছে। তো বলে যে তাহলে শেষ করো। আমি কিন্তু লিরিকটা তো আমার না, লিরিকটা আমার দলের সিনিয়র সুমনদার। বলে ঠিক আছে, ওনার সাথে যোগাযোগ করো। আমি উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করে দিই। তো উনি পরে আমাদেরকে পুরো লিরিকটা দেওয়ার পরে তখন আমাদের শুটিং চলছে। কিন্তু আমি প্রথম যেটা করেছি 10 বছর আগে, আমি দ্বিতীয়টার সুর কোনোভাবেই আমার উপর আসছিল না। মানে সুরটা এমন না যে পড়তে বসলাম আর হয়ে গেল, তা তো না। এটা তো এক ধরনের ভর করার মতো বিষয়, ওটা কোনোভাবেই আসছিল না। আমি একটা টেনশনে, এদিকে উজ্জ্বল ভাইও গানের দিকে তখন নজর দিতে পারছে না, কারণ তখন ফুল প্লেসে শুটিং চলছে। শুটিং চলাকালীন সময় আমি বাসায় বসে বসে রাতে নিজে নিজে রেকর্ড করতাম ফোনে। আমার না ভালো লাগছে না, ফেলে দিতাম। আমার কাজিন ছিল, ওকে শোনাতাম। ও বলছে না ভাই ভালো লাগছে না। আচ্ছা ভালো লাগছে। এইভাবে করতে করতে হঠাৎ একটা রাতে, প্রায় মধ্যরাতে, ওই অন্তরের সুরটা আমার কাছে আসে। তাও আমি 2-1 দিন শোনাইনি। আমি নিজে নিজে দেখলাম ওই সুরটার পরে আরো কিছু আসে কিনা, এটা বাদ দেওয়া যায় কিনা। 2টা দিন আমি নিজের সাথে ফাইট করলাম। তারপর 3rd ডেতে গিয়ে মানে উজ্জ্বল ভাই, আমি মনে হয় সুরটা করে ফেলেছি। তারপর উজ্জ্বল ভাইকে শোনালাম। উজ্জ্বল ভাই তখন ওরা ডান। বাহ, গানের এই পেছনের গল্প হচ্ছে এটা। এবং একটা চলচ্চিত্রের কিন্তু পেছনের যে এত গল্প থাকে সেগুলো কিন্তু আমরা আসলে জানতে পারি না। এটা ম্যাজিক্যাল কেন, আমি আপনার কথার মাঝখানে বলি ম্যাজিক্যাল এই কারণে যে একটা সিকোয়েন্সই আছে, যেমন সকালবেলা হাতে শিউলি ফুল নিয়ে নীরার সঙ্গে দেখা করতে আসে। তো ও দেখি স্টুডিওতে গাছে প্রথম ঝরে পড়া শিউলিটা কুড়িয়ে তোমার পায়ে দেবো। হোয়াট এ কোইন্সিডেন্স। অ্যাজ এ মিউজিক ডিরেক্টর তো সব গানগুলোই লেখার, মানে অ্যাটলিস্ট সুর করার কথা আমার। হ্যাঁ, তো আমি আর লোভ সামলাতে পারলাম যে না, আমি আর এটা সুরের পিছনে কোনো সময়ই নষ্ট করব না। তারপরে এই গানটা নেওয়া আর কি। আপনি যেটা বলছিলেন যে অনেক কিছুই ম্যাজিক্যালি ঘটছে, মানে এই চলচ্চিত্রের সাথে আসলে অনেক কিছু রিলেটেড। গল্প করতে করতে অনুষ্ঠানের একদমই শেষে কিন্তু আসলে যেটা বলছিলাম যে একটা চলচ্চিত্রের পেছনের যে এত গল্প থাকে সেগুলো এত কম সময় আসলে শুনে শেষ করা সম্ভব হয় না। একদমই শেষের পর্যায়ে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে, ছোট্ট করে দুজনের কাছে জানতে চাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে বলার আছে যে সিনেমাটা দেখতে আসবেন ওনারা হলে,
আসলে হতাশ হবেন না, সেই নিশ্চয়তা আমি মোটামুটি দিতেই পারি। অবশ্যই। আমি একবার বলেই ফেলেছিলাম যে বিফলে মূল্য ফেরত টাইপ কোনো কথা বলার সুযোগ থাকলে আমি সেটাই বলতাম। জি। তো সেই সুযোগ নেই, কিভাবে দর্শকের মূল্য ফেরত দেবো? তো আমার মনে হয় বিফল হবে না, দর্শক হলে গিয়ে হতাশ হবেন না, একটা ঠিকঠাক ছবি দেখতে পাবেন দর্শক, আমার মনে হয়। বর্ষণ ভাই, দর্শকদেরকে যেটা বলবো, আসলে প্রত্যেকটা নির্মাতা বা প্রত্যেকটা আর্টিস্ট আশা করে যে তার ছবিটা দর্শক এসে হলে দেখবে। হ্যাঁ, আমরা আশা করছি দর্শক এসে হলে দেখবে। এবং উজ্জ্বল ভাই যেটা বললো বিফলে মূল্য ফেরত, আমরা আসলে ওটাও বলতে চাই না। আপনারা হতাশ হবেন না, হতাশ হবেন না তো অবশ্যই। আর যদি এই ছবি দর্শক এসে না দেখে এবং উজ্জ্বল ভাইদের মতো নির্মাতারা যদি ছবি বানানো বন্ধ করে দেয়, তাতে উজ্জ্বল ভাইয়ের কিছু এসে যায় না। ওনারা যদি বন্ধ করে দেয়, আমাদের সিনেমারই আমরা যেটা পাওয়ার সুযোগ আছে জাতির, দেশ ও জাতির, ওটা থেকে আমরা বঞ্চিত হব। একদম একদম একমত। আর আমরা সবাই আশাবাদী যে এই গল্পের ভিন্নতা চলচ্চিত্রে আস্তে আস্তে আসলে আসতে শুরু করেছে, একটা পরিবর্তন আমরা সবাই চাই এবং অপেক্ষা করছি। আর দুজনের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, পুরো টিমের জন্য শুভকামনা থাকছে। অনেক অনেক ধন্যবাদ বেলা শেষেতে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এসএ টিভির পর্দায় চোখ রাখবেন।